চলুন ডেটা অ্যানালাইসিসের জগতে ঢোকা যাক। আমরা প্রায়ই গড় বা অ্যাভারেজ দেখেই থেমে যায়, কিন্তু যদি বলি আসল গল্পটা অ্যাভারেজের মধ্যে নয়, বরং ডেটাগুলো ওকে ঘিরে কিভাবে ছড়িয়ে আছে তার মধ্যেই লুকিয়ে আছে। আজ আমরা সেই বিস্তার বা স্প্রেডের রহস্যটা খুঁজে বের করব আর দেখব এটা কিভাবে আমাদের সিদ্ধান্তগুলোকে একদম বদলে দিতে পারে। ঠিক আছে, শুরুতেই একটা ধাঁধা। আমাদের কাছে দুজন বাস্কেটবল প্লেয়ার আছে, প্লেয়ার এ আর প্লেয়ার বি। প্রশ্নটা খুব সহজ, এদের মধ্যে কে ভালো? শুধু স্কোর দেখলেই কি উত্তরটা দেওয়া যাবে? এই যে দেখুন ডেটাটা, প্লেয়ার এ খুবই স্থিতিশীল, 15, 16, 15, 16, 15। অন্যদিকে প্লেয়ার বি এর ব্যাপারটা যেন একটা রোলার কোস্টার রাইড, 10, 20, 15, 20, 10। প্রথম দেখায় তো মনে হতেই পারে যে প্লেয়ার বি বেশি ভালো, তাই না? ওই যে দুবার 20 পয়েন্ট করেছে। কিন্তু আসলেই কি ব্যাপারটা তাই? আর এখানেই হচ্ছে আসল মজাটা। যখনই আমরা অ্যাভারেজ স্কোর বের করলাম, কি দেখলাম? দুজনেরই অ্যাভারেজ ঠিক 15। তাহলে কি ওরা সমান ভালো? এখানেই তো গড়বড়টা। অ্যাভারেজ আমাদের সম্পূর্ণ ছবিটা দেখাচ্ছে না, আরও গভীরে যেতে হবে। মানে আসল ব্যাপারটা হলো শুধু পারফরম্যান্স দেখলে চলবে না, দেখতে হবে কনসিস্টেন্সি, কতটা ধারাবাহিক, কোন প্লেয়ারের উপর বেশি ভরসা করা যায়। আর এই প্রশ্নের উত্তর পেতেই আমাদের একটা নতুন টুল লাগবে। এই টুলটার নাম হল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা শর্ট ফর্মে এসডি। এবার সোজা ভাষায় বলি, এটা মাপে যে ডেটা পয়েন্টগুলো তাদের অ্যাভারেজ থেকে কতটা ছড়ানো ছিটানো, কতটা দূরে বা কাছে আছে। ধরে নিন এটা আমাদের ডেটা ডিটেকটিভ কিটের প্রথম যন্ত্র। এই ফর্মুলাগুলো দেখে একটু জটিল মনে হতে পারে, কিন্তু কোনো চিন্তা নেই, আমরা এর ম্যাথের মধ্যে হারাব না, বরং এর পেছনের সহজ আইডিয়াটা বুঝব। পুরো প্রসেসটাকে এই 5টা সহজ স্টেপে ভেঙে নেওয়া যায়। প্রথমে অ্যাভারেজ, তারপর প্রত্যেকটা স্কোর অ্যাভারেজ থেকে কত দূরে সেটা বের করা, এই দূরত্বগুলোর স্কোয়ার করা, তারপর সেই স্কোয়ার করা দূরত্বগুলোর আবার অ্যাভারেজ নেওয়া, আর শেষে ওই অ্যাভারেজের স্কোয়ার রুট করে দেওয়া। ব্যাস, এভাবেই তো আমরা কনসিস্টেন্সি মাপার একটা ক্রিস্টাল ক্লিয়ার নাম্বার পেয়ে যাই। তো হিসেব করার পর প্লেয়ার এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসে দাঁড়ালো মাত্র 0.45। এই ছোট্ট নম্বরটা কি বলছে? বলছে যে ওর স্কোরগুলো অ্যাভারেজ থেকে প্রায় নড়েই না, একদম পাথরের মতো কনসিস্টেন্ট একজন প্লেয়ার। আর প্লেয়ার বি, তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? 5, পুরো 5.00। প্লেয়ার এর থেকে 10 গুণেরও বেশি। এর মানেটা কি? এর মানে হলো ওর পারফরম্যান্স খুবই অনিশ্চিত, কোনোদিন সে হিরো, আবার কোনোদিন জিরো। সুতরাং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের একদম পরিষ্কার করে বলল যে প্লেয়ার এ অনেক বেশি নির্ভরযোগ্য, অনেক বেশি কনসিস্টেন্ট। তাহলে আমাদের প্রথম ধাঁধার সমাধান হয়ে গেল। অ্যাভারেজ যা বলতে পারেনি, এই স্প্রেড বা বিস্তার সেটা বলে দিল। ঠিক আছে, এবার চলুন একটা নতুন চ্যালেঞ্জ দেখি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন খুব ভালো কাজ করে যখন আমরা একই ধরনের ডেটা কম্পেয়ার করি, কিন্তু যদি ব্যাপারটা অ্যাপলস অ্যান্ড অরেঞ্জেস হয়ে যায়, তখন কি করব? আমাদের সোর্স ম্যাটেরিয়ালে ঠিক এই রকমই একটা প্রবলেম আছে। এখানে তুলনা করতে বলা হয়েছে একজন লোকের মাসিক স্যালারির সাথে তার মাসিক ইলেকট্রিসিটি বিলের। প্রশ্ন হলো কোনটার মধ্যে ওঠানামাটা বেশি। এখন ডেটাটা দেখুন, স্যালারির অ্যাভারেজ আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুটোই ইলেকট্রিসিটি বিলের থেকে অনেক অনেক বেশি। তো স্বাভাবিকভাবেই মনে হবে যে স্যালারিতেই বোধহয় ওঠানামাটা বেশি, কারণ ওর এসডি নম্বরটা এত বড়। কিন্তু আমরা কি সরাসরি এই দুটো নম্বরকে কম্পেয়ার করতে পারি? এই ধরনের আলাদা আলাদা স্কেলের জিনিস তুলনা করার জন্য আমাদের আরও একটা অ্যাডভান্সড টুল লাগবে। এর নাম কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বা সংক্ষেপে সিভি। এটা কি করে? এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে ওর নিজের অ্যাভারেজের সাথে তুলনা করে মাপে, ফলে আমরা একটা আপেক্ষিক বা রিলেটিভ ছবি পাই। এর ফর্মুলাটা কিন্তু খুবই সোজা। শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে অ্যাভারেজ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ, ব্যাস। এটা সব ডেটাকে এমন একটা কমন জায়গায় নিয়ে আসে যেখানে তাদের স্কেল বা ইউনিট কিছুই আর বাধা হয়ে দাঁড়ায় না। আর রেজাল্টটা এক কথায় অবিশ্বাস্য। স্যালারির সিভি মাত্র 10.2%, কিন্তু ইলেকট্রিসিটি বিলের সিভি প্রায় 45.3%। মানেটা কি দাঁড়ালো? আপেক্ষিকভাবে ইলেকট্রিসিটি বিলের ওঠানামা স্যালারির চেয়ে 4.5 গুণ বেশি। ভাবুন তো, বাজেট প্ল্যান করার সময় এই যে বিলের হঠাৎ বেড়ে যাওয়া বা কমে যাওয়া, এটা কত বড় একটা মাথা ব্যথার কারণ হতে পারে। কিন্তু আমাদের ডেটা ডিটেকটিভের কাজ শুধু সংখ্যা নিয়েই শেষ হয়ে যায় না। মাঝে মধ্যে সবচেয়ে দামি তথ্য লুকিয়ে থাকে একটু অগোছালো, আনস্ট্রাকচার্ড জিনিসের মধ্যে। যেমন এই যে আমাদের সোর্স মেটেরিয়াল থেকে পাওয়া হাতে লেখা নোটটা। এই দেখুন নোটটা, হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে কিছু ইনফরমেশন লেখা। দেখতে অগোছালো লাগলেও এর মধ্যেও কিন্তু খুব ইম্পর্টেন্ট ডেটা লুকিয়ে আছে, যাকে আমরা সাজিয়ে গুছিয়ে নিতে পারি।
যেমন এই নোট থেকে আমরা একটা ক্লিয়ার টাইমলাইন বানাতে পারি, কোন অ্যান্টিজেন কখন দেখা যায় বা ভ্যাকসিন কতক্ষণে কাজ শুরু করে। এই সবই তো সময়ভিত্তিক গুরুত্বপূর্ণ ডেটা। এছাড়াও ভাইরাসটার ধরন, তার ক্লাসিফিকেশন, এই তথ্যগুলো পাওয়া গেল। মূল কথাটা হলো ডেটার যে কোনো ফর্মে আসতে পারে, আর একবার সেটা হাতে এলে আমরা তার অ্যাভারেজ এবং স্প্রেড দুটোই অ্যানালাইসিস করে আরও গভীরের কোনো সত্য বের করে আনতে পারি। তাহলে পুরো আলোচনা থেকে কি শেখা গেল? আসল কথাটা হলো ডেটার সঠিক চরিত্র বুঝতে গেলে শুধু অ্যাভারেজ দেখলেই চলবে না, তার বাইরেও তাকাতে হবে। ডেটার এই যে স্প্রেড বা ছড়িয়ে থাকা, এটা আমাদের অনেক গভীর একটা গল্প শোনায়। এটা আমাদের কনসিস্টেন্সি, রিস্ক এবং নির্ভরযোগ্যতা বুঝতে সাহায্য করে, সেটা একজন প্লেয়ারের পারফরম্যান্স হোক বা মাসিক খরচের হিসেব। তো এখন ভাবার বিষয় হলো চারপাশের নানা রকম ডেটার স্প্রেড আমাদের কোন গল্পটা বলতে চাইছে, সেটা কাজের পারফরম্যান্সই হোক বা মাসিক বাজেট। শুধু অ্যাভারেজের গণ্ডি পেরিয়ে তার বিস্তারের দিকে তাকালে কোনো নতুন এবং গুরুত্বপূর্ণ সত্য আবিষ্কার করা যেতে পারে।